যশোর বোর্ড 2017 সালে অংশীদারি কারবার সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে লক্ষ্য করি, প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। পারি, পৃথু ও আদিব একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার, তাদের এই অংশীদারি কারবার সংক্রান্ত তথ্যাবলী এখানে উদ্দীপক হিসেবে আছে। এই তথ্যগুলি, এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের এই অঙ্কে নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন যেগুলি আছে অংশীদারদের, তার পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা ক নম্বরের সমাধানের চেষ্টা করি। পরের স্লাইডে এই যে আমি এখানে ক নম্বরের সমাধানের জন্য এইভাবে ছক অঙ্কন করতে পারি। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। তো ছক অঙ্কন করার পরে আমরা উদ্দীপকের যে অংশটুকু উত্তোলন সংক্রান্ত আছে সেটুকু আমরা এখানে নিয়ে আসি উপরে এই ফাঁকা জায়গাটায়, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এই যে আমি উদ্দীপকের অংশটা এখানে নিয়ে আসলাম, এইটা দেখে আমরা এখন সমাধান করব। উদ্দীপকের সব অংশ আনি নাই, শুধুমাত্র উত্তোলন সংক্রান্ত অংশটুকু নিয়ে এসেছি। তো নগদ উত্তোলনের পরিমাণ ছিল, পারির ছিল কত? 15,000 টাকা। পারির উত্তোলনের পরিমাণ ছিল 15,000 টাকা নগদ। পৃথুর উত্তোলনের পরিমাণ ছিল 20,000 টাকা নগদ, এবং আদিবের নগদ উত্তোলনের পরিমাণ ছিল 24,000 টাকা। এছাড়াও পারি 5,000 টাকার পণ্য উত্তোলন করে। তাহলে আমাদের যেহেতু মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলেছে, নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন উভয়ই আসবে। সেজন্য আমরা পণ্য উত্তোলন বলে, এই যে পারির পণ্য উত্তোলন বলে এই 5,000 টাকা লিখব। লেখার পরে এখানে দাগ দিব। এই 4টা আইটেম যোগ করে শেষের ঘরে লিখব 64,000 টাকা মোট অংশীদারদের উত্তোলনের পরিমাণ, এবং নিচের ডাবল দাগ দিব। এইভাবে আমরা নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন যোগ করে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের খ নম্বরে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে। তো এই তথ্যের আলোকে আমরা এখন লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব। তো লাভ লোকসান আবন্টন হিসাব কীভাবে তৈরি করতে হয় তোমরা অনেকেই জানো, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারবে। তারপরেও আমি সমাধান করে দেখাচ্ছি। লাভ লোকসান আবন্টন হিসাবে ছক এই ধরনের, উপরে ডেবিট এবং ক্রেডিট লিখব। লাভ লোকসান আবন্টন হিসাবে ছক, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। 1টা টাকার ঘর টানলেও হয়, 2টা টাকার ঘর টানলেও হয়। আমরা অঙ্ক করার সুবিধার্থে 2টা টাকার ঘর অঙ্কন করেছি। তো আমরা এখন লাভ লোকসান আবন্টন হিসাবটা কী দেখে করব? উদ্দীপক দেখে। তো উদ্দীপকটা আমরা উপরে নিয়ে এসে রাখি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এই যে উদ্দীপকের অংশটা আমি উপরে নিয়ে এসে রাখলাম যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। প্রথমে আমরা ডান দিকে এই যে নিট মুনাফা লিখব। নিট মুনাফা কত ছিল? 2,50,000 টাকা। এটা আমরা ডান দিকে লিখব। ক্রেডিট দিকে লিখব, কেননা নিট মুনাফা হচ্ছে আয়। তো ক্রেডিট দিকে লিখব নিট মুনাফা এই 2,50,000 টাকা। লেখার পরে বাম দিকে আমরা মূলধনের সুদ লিখব যদি অঙ্কে থাকে। এই যে বলেছে মূলধনের উপরে 10%, উত্তোলনের উপরে 5% সুদ ধার্য করতে বলেছে। তো আমরা এখন বাম দিকে বা ডেবিট দিকে মূলধনের সুদ লিখব। অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, 3 জনের নাম লিখব। লেখার পরে মূলধনের সুদ লিখব। তো মূলধনের সুদ লেখার জন্য আমরা এখানে অতিরিক্ত মূলধন নাই, এই যে অতিরিক্ত মূলধন আছে। এই যে পৃথু আগস্ট তারিখে, এই 1 আগস্ট তারিখে 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেছে। তাহলে আমরা মূলধনের সুদ যখন নির্ণয় করব 10% হারে পারি যে 1,50,000 টাকা, 1,50,000 টাকা 10% সুদ হবে আমাদের 15,000 টাকা। তারপরে
পৃথুর মূলধন আছে 1 লক্ষ টাকা প্রারম্ভিক, আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসছে 20,000 টাকা 1 আগস্ট তারিখে। তাহলে আমাদের পৃথুর যখন মূলধন হিসাব এর সুদ নির্ণয় করব তখন প্রারম্ভিক মূলধনের উপরেও সুদ হবে, অতিরিক্ত মূলধনের উপর সুদ হবে। কীভাবে লক্ষ্য করে এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। পৃথুর মূলধনের সুদ নির্ণয়, এই 1 লক্ষ টাকার উপরে 10% যোগ অতিরিক্ত মূলধন 20,000 টাকার উপরে 10%, কিন্তু কত মাসের হবে উপরে সেটি লিখব। তো আমরা একটা হাত গণনা করি। 1 আগস্ট বলেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আবারও বলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাসের সুদ হবে অতিরিক্ত মূলধনের উপরে, 5 মাসের সুদ হবে। তাহলে অতিরিক্ত মূলধনের উপরে 5 মাসের সুদ মানে কি, উপরে 5 নিচে 12। তাহলে আমরা এইটুকু সমাধান করলে পাবো 10,000, এবং এইটুকু সমাধান করে আমরা যা পাবো মোট যোগ করে সেটা এখানে লিখব। এইটুকু সমাধান করে হবে 10,000 টাকা যোগ এইটুকু সমাধান করে হবে 833 টাকা, মোট হচ্ছে 10,833 টাকা। এই টাকাটাই আমরা এখানে লিখেছি। আদিপের অতিরিক্ত মূলধন নাই 1,25,000 টাকার উপরে 10% সুদ হিসেব করলে হবে 12,500। এইবার আমরা এইখানে দাগ দিব, এই 3টা টাকা যোগ করে এখানে লিখব। তো মূলধনের সুদ লেখার পরে এই অঙ্কে বেতন ছিল, এই যে বেতন আছে। আদিপ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে যে লেখা, উপরের যে লেখা যদি দেখতে সমস্যা হয়, তোমাদের বোর্ডের অঙ্ক তোমাদের বইতে আছে, বই সামনে রেখেও তোমরা এই অঙ্কটি দেখতে পারো, বুঝতে পারো। তো প্রতি মাসে যদি 2,000 টাকা বেতন পায়, 12 মাসে 2,000কে 12 দিয়ে গুণ করে 24,000। তো এইখানে আমরা লিখব আদিবের মূলধন হিসাব বেতন 24,000 টাকা। এই অঙ্কে উত্তোলনের সুদ ছিল, উত্তোলনের সুদ আমরা ডান দিকে লিখব। উত্তোলনের সুদ, উত্তোলন কে কত করেছে লক্ষ্য করি। বছরের মাঝামাঝি সময়ে নগদ উত্তোলন করেছে 15,000, 20,000, 24,000, আর উত্তোলনের সুদ বলেছিল 5%। তাহলে আমাদের 6 মাসের সুদ হিসেব করতে হবে 5% অনুযায়ী। তো এবার আমরা এই 15,000-এর উপরে 5% হিসেব করলে হয় 750 টাকা, আর পূর্ণ বছরের। আর তাকে যদি গুণ 6/12 দিই তাহলে হবে সম্ভবত 375 টাকা এরকম হবে। তো যাই হোক, তিনজনের নাম লিখব। 375 টাকা হচ্ছে পারির, আর মাঝখানে পৃথুর কত হবে, 20,000 টাকার উপরে 5% হিসেব করলে 1,000, তার অর্ধেক 500 টাকা। অর্ধ বছরের বা 6 মাসের সুদ হবে কিন্তু 5% হারে। আবার শেষে 24,000 টাকার উপরে 5% হচ্ছে 1200, 6 মাসে 600 টাকা। নিচে দাগ দিয়ে এই 3টা যোগ করে এখানে লিখব। এটা হচ্ছে মোট উত্তোলনের সুদ। এছাড়াও এই অঙ্কে কিন্তু এই যে পারি 5,000 টাকার পণ্য উত্তোলন করে, সেটাও কিন্তু এই উত্তোলনের সুদ যেদিকে পণ্য উত্তোলন সেদিকে আসবে। তো আমরা সেই জন্য এখানে লিখব পারির মূলধন হিসাব পণ্য উত্তোলন কত টাকা, এই 5,000 টাকা। এই অঙ্কের সম্ভবত আর কিছু নাই, আমরা এখন যোগ বিয়োগ করব। এইখানে দাগ দিব, এইখানে দাগ দিব। এই 3টা আইটেম ক্রেডিট দিক বড় হবে, যোগ করে এখানে লিখব। এই 3টা যোগ করে এখানে লিখব। এই যোগফলটা এখানে নিয়ে আসব, দুই দিকেই ডাবল দাগ দিব। দেওয়ার পরে এই টাকা থেকে এই 2টা টাকা বিয়োগ করে যেটা হবে সেটা হবে বন্টনযোগ্য মুনাফা। এই টাকা থেকে এই 2টা বিয়োগ করে এখানে টাকা লিখব, এটি হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ বলে 3 জনাকে ভাগ করে দিব, পারি, পৃথু, আদ। তো এবার আমরা এই যে মুনাফার পরিমাণটা হলো 1,94,142, এই টাকাটাকে 3 জনের মধ্যে ভাগ করে দিব। কত অনুপাতে? অঙ্কে বলা ছিল 3 জনের অনুপাত হচ্ছে 2:1:1, এই অনুপাতে ভাগ করব। তাহলে 3টার যোগফল হচ্ছে, আমি একটু ক্যালকুলেটরে করে দেখাচ্ছি। 3টার যোগফল হচ্ছে 4, 2 আর 1 3 আর 1 4। তাহলে এই 1,94,142 কে আমরা 2 দিয়ে গুণ করব, আর 3টার যোগফল 4 দিয়ে ভাগ করব।
গুণ 2 ভাগ 4 সমান হচ্ছে 97,071, অর্থাৎ 97,071। ওইটা আমরা এইখানে লিখব 97,071। আবার এই টাকাকে 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করব, যেটা হবে সেটা এখানে লিখব। আবার এই টাকাকে 4 দিয়ে ভাগ করে এই 1 দিয়ে গুণ করব, যেটা হবে সেটা এখানে লিখব। এই 3টা টাকা যোগ করে আবার এটার সাথে মিলে যাবে। এইভাবে আমরা এই লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে মুনাফা বন্টন করতে পারি অনুপাত অনুযায়ী। এই উদ্দীপকে ফিরে এলাম গ নাম্বারের সমাধানের জন্য। গ নাম্বারে বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে। তো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে আমরা পারি, ইতিপূর্বে আমি দেখিয়েছি। তারপরেও আমি এই তথ্যের আলোকে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করে দেখাচ্ছি। তো লক্ষ্য করি, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য উদ্দীপকটা আমি উপরে নিয়ে এসে রাখলাম, যাতে এটা দেখে আমরা এটা সমাধান করতে পারি। তো লক্ষ্য করি, নিচে আমি সমাধান করে দেখাচ্ছি। অংশীদারদের মূলধন হিসাবে ছক তো আমরা অঙ্কন করতে পারি। পারি, পৃথু, আদিপ, পারি, পৃথু, আদিপ, তিনজনের নাম দুই দিকে লিখব। এবার আমরা প্রথমে লিখব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত ছিল? 1,50,000, 1 লক্ষ এবং 1,25,000। ওইটা এখানে ব্যালেন্স বিডি বলে লিখব। ব্যালেন্স বিডি বলে লিখব 1,50,000 পারির ঘরে 1 লক্ষ এবং শেষে হচ্ছে 1,25,000 টাকা, যার যেটি ছিল লিখলাম। লেখার পরে এই অঙ্কে কিন্তু অতিরিক্ত মূলধন ছিল। যদি অতিরিক্ত মূলধন থাকে তাহলে ব্যালেন্স বিডির নিচে অতিরিক্ত মূলধন বসবে নগদান হিসাব বলে। তাহলে আমরা অতিরিক্ত মূলধন এখানে তারিখ লিখব, যে তারিখে নিয়ে এসেছি। কয় তারিখে নিয়ে এসেছি লক্ষ্য করি, এই যে পৃথু আগস্ট 1 তারিখে 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনে। তাহলে আমরা এখানে লিখব আগস্ট 1 নগদান হিসাব বলে পৃথুর ঘরে 20,000 টাকা। যে মূলধন নিয়ে এসেছে অতিরিক্ত তার ঘরে লিখব তারিখ, যে তারিখে নিয়ে এসছে সেই তারিখ আগস্ট 1। এরপরে আমরা বাম দিকে উত্তোলন লিখব। তো উত্তোলন হিসাবে নগদ উত্তোলনটা লিখব, আর পণ্য উত্তোলনটা আমরা পরে লিখব। নগদ উত্তোলন কে কত করেছে? এই যে 15,000, 20,000, 24,000। 15,000, 20,000, 24,000 নগদ উত্তোলনের পরিমাণটা লিখলাম। তারপরে আমরা কি করব? মূলধনের সুদ লিখব ডান দিকে, মূলধন যেদিকে মূলধনের সুদ সেদিকে। উত্তোলনের সুদ লিখব বাম দিকে, অর্থাৎ উত্তোলন যেদিকে উত্তোলনের সুদ সেদিকে। বিষয়টি মনে রাখব। তো মূলধনের সুদ লেখার আগে আমাদের লিখতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব ডিসেম্বর 31 মূলধনের সুদ। মূলধনের সুদ কিন্তু ক নাম্বারে আমরা বের করেছিলাম, মনে আছে? সরি, ক নাম্বারে না, খ নাম্বারে। খ নাম্বারে যখন লাভ লোকসান আবন্টন করেছি তখন কিন্তু মূলধনের সুদের পরিমাণটা বের করেছিলাম। তারপরেও বলি, এই যে মূলধনের উপরে 10% সুদ ধরতে হবে। তো এইখানে হবে, এর উপরে সুদ ধরলে হবে 15,000 টাকা। এটির উপরে পূর্ণ বছরের, এটির উপরে 5 মাসের সুদ হিসেব করলে হবে 10,833 টাকা এবং শেষেটা হবে 12,500 টাকা। এগুলি হচ্ছে মূলধনের সুদ। খ নাম্বারেও আমরা বের করেছি। এরপরে আমাদের উত্তোলনের সুদ বাম দিকে লিখব। উত্তোলনের সুদও আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম। খ নাম্বারের অঙ্ক করার সময় খ নাম্বারের ক্রেডিট দিকে উত্তোলনের সুদ লিখেছিলাম। তো সেই উত্তোলনের সুদের পরিমাণ, এর উপরে হাফ বছরের সুদ যদি ধরি 5% ধরে, তার অর্ধ বছরে 375, এই 500 এবং 600 এগুলি উত্তোলনের সুদ আমরা খ নাম্বারেও লিখেছি, সেগুলি লিখলাম। এর উপরে 5% হিসেব করে তার অর্ধেক, এর উপরে 5% হিসেব করে তার অর্ধেক, এর উপরে 5% হিসেব করে অর্ধেক। অর্ধেক কেন? এই যে বলেছে মাঝামাঝি সময়ে উত্তোলন করেছে, অঙ্কে বলা আছে, সেজন্য অর্ধ বছরের সুদ হবে 6 মাসের। তারপরে এই অঙ্কে আর কি ছিল? পণ্য উত্তোলন ছিল। তো পণ্য উত্তোলন কে করেছে? পারি পণ্য উত্তোলন করে 5,000 টাকা। তো পারির ঘরে লিখব 5,000 টাকা পণ্য উত্তোলন। আর কি ছিল? বেতন ছিল। বেতন কে পাবে? এই যে আদিব সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে 2,000 বেতন পাবে। মাসে যদি 2,000 হয়, 2,000কে 12 দিয়ে গুণ করে 24,000 টাকা আদিবের ঘরে লিখব, শেষের ঘরে, এই আদিবের ঘরে। এরপরে আর কি ছিল?
আর কিছু ছিল না, কিন্তু মুনাফার অংশ এখানে বসবে, বন্টনযোগ্য মুনাফা আমরা খ নাম্বারে পেয়েছিলাম। তো এখানে আমরা লিখব মুনাফার বন্টনযোগ্য মুনাফা। পারির মনে হয়েছিল 97,071 না কত টাকা যেন হয়েছিল, এখানে লিখব। আর পৃথুর হয়েছিল 48,536 এবং তারপরেরটা হয়েছিল 38,535। প্রকৃতপক্ষে এখানে হয় 38,535 পয়েন্ট সামথিং হয়। আমরা পয়েন্ট অ্যাভয়েড করার জন্য একে 36 দিয়েছি, একে 35 দিয়েছি, পয়েন্ট বাদ দেওয়ার জন্য। আমরা অংশীদারদের মধ্যে 1 টাকা এদিক ওদিক করেছি আর কি। তো এবার আমরা যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করার সময় আমরা কি করব, ডান দিকে এখানে দাগ দিব, এখানে দাগ দিব। ডান দিক বড়, তাই এটা যোগ করে লিখব। এই টাকা 4টা যোগ করে এই টাকা হবে, এই 4টা টাকা যোগ করে এখানে লিখব, এই 3টা টাকা যোগ করে এখানে লিখব এবং এই যোগফলগুলি আবার এই দিকে নিয়ে আসব। তাহলে এই যোগফলটা যেটা আদিবের ঘরে লিখব, পৃথুর যেটা পৃথুর ঘরে লিখব, পারির যেটা পারির ঘরে লিখব। আমি আবারও বলি, এই সাইড যোগ করে এখানে লিখেছি, এই যোগফলগুলি এখানে নিয়ে এসেছি। এবার আমরা জের করার জন্য, ব্যালেন্স বা উদ্বৃত্ত করার জন্য এই টাকা থেকে এই দুটো বিয়োগ করব। বিয়োগ করে এইটা হবে, দুই দিকে ডাবল দাগ দেওয়ার পরে এটা থেকে এই দুটো বিয়োগ করে এই টাকাটা হবে, এই টাকা থেকে আবার এই দুটো বিয়োগ করে এই টাকাটা হবে এবং এটা থেকে এই 3টা বিয়োগ করে এই টাকাটা হবে। এবং এটা তো একটা নাম হবে, তোমরা সবাই জানো, ব্যালেন্স সিডি। কি নাম দিব? ব্যালেন্স সিডি, অর্থাৎ সমাপনী মূলধন। তারিখ দিব ডিসেম্বর 31, কেননা এটা হচ্ছে মূলধন হিসাবে সমাপনী উদ্বৃত্ত। এবার আমরা এই টাকাটাকে এইখানে নিয়ে যাব, এখানে লিখব ব্যালেন্স বিডি, পরের বছরের 1 তারিখ জানুয়ারি। লক্ষ্য করি, এখানে পারির যেটা ছিল পারির ঘরে লিখব, পৃথুর যেটা ছিল পৃথুর ঘরে লিখব, আদিবের যেটা ছিল আদিবের ঘরে লিখব এবং এখানে লিখব ব্যালেন্স বিডি। এখানে যেহেতু ছিল 2016 ডিসেম্বর 31, তার পরের দিন হবে 2017 জানুয়ারি 1 তারিখ। এইভাবে আমরা এই পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। এখন তোমাদের মনে হতে পারে পরিবর্তনশীল পদ্ধতি কেন বললাম? লক্ষ্য করি, আমাদের বছরের প্রথমে মূলধন ছিল 1 লক্ষ পারির, কিন্তু বছরের পরবর্তী বছরে বা বছরের শেষে মূলধন হয়ে গেছে 2,41,000 সামথিং। তাহলে কি মূলধনের পরিমাণ পরিবর্তন হয়েছে না? পরিবর্তন হয়েছে। সেজন্য এই সিস্টেমকে বলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ। আর আরেকটা আছে স্থিতিশীল, যেখানে চলতি হিসাব খুলতে হয়। আমি ইতিপূর্বের অঙ্কে দেখিয়েছি। তাই আমার ক্লাসগুলি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি প্রাইভেট না পড়ে নিজের চেষ্টায় হিসাব বিজ্ঞান শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই সিলেট বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।